একটা ছেলে এতগুলো মেয়েকে এই একটা লাইন লিখেছে, বাই দ্য ওয়ে ডু ইউ লুক গুড ইন শাড়ি। এটা যদি একজন মহিলা, ধরুন আমি ধরুন 200টা ছেলেকে লিখলাম, বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন পাঞ্জাবি, তাহলেও কি আমি এতটাই ট্রোলড হব? নাকি ও একটা ছেলে বলে হি ইজ ইভেন মোর ট্রোলড বাই গার্লস? তোমরা বলছো অ্যান্ড অল অফ এ সাডেন ইউ মেকিং মি ক্রিমিনাল, অ্যাজ ইফ আমি কারো খুন করেছি বা কারোকে কোনো মানে রেপ করে দিয়েছি বা কিছু করে দিয়েছি, এরকম একটা মানে ধরনের মেসেজগুলো। অ্যান্ড গালাগালির সাথে ডেথ থ্রেট, এটা আমাকে তো পাঠাচ্ছি আমার মার অ্যাকাউন্টেও। আই নো রিজু পার্সোনালি। তো এবার সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে একটা জাস্ট এই একটা ছোট্ট একটা লাইনের জন্য একটা মানুষকে তুমি এই লেভেলে ট্রমাটাইজ করে দিতে পারো না যে ইট এফেক্টস হিজ ফ্যামিলি, এফেক্টস হিজ মেন্টাল ইউনো পজিটিভিটি, হোয়াট এভার ইট ইজ। একটা মানুষ কারোর ফোন ধরছে না, সে মানে একটা ছোট্ট ক্লাস্টার হয়ে ঘরের একটা কোনায় বসে আছে। বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন সারিজ, শুধুমাত্র এই পার্টিকুলার একটি ডায়লগ এখন লিটারালি 6 লাভ হয়ে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম বা যে কোনো জায়গাতেই হোক না কেন। মানুষজন একে অপরকে এই কমপ্লিমেন্ট দিয়েই চলেছে, কারণ এটি এখন ভাইরাল। তবে এই ভাইরাল হয়ে যাওয়ার পরে, এই কমপ্লিমেন্টটি ভাইরাল হয়ে যাওয়ার পরে কিন্তু এখন রীতিমতো বলে না পোয়া বারো, ঠিক সেটাই হয়েছে রিজুর জীবনে। এবং রিজু রয়েছে অনেক দিন বাদে, পায়েলকে পাচ্ছি মানে এই মুহূর্তে ধরে পায়েলকে আমরা টেলিভিশনে ফিরে এসছে, অভিনয় করছে বহুদিন বাদে। আর তার সঙ্গে সঙ্গে কেন পোয়া বারো সেটি অফকোর্স দুজনের মুখ থেকেই আমরা শুনি। প্লিজ, কি খবর? চলছে একটু প্লিজ দর্শকদের বলো কেন বললাম পোয়া বারো। বলো। আমাদের একটা বেশ ইন্টারেস্টিং একটা জিনিস হতে চলেছে না, ইটস আমাদের শুটিং ডান, পোস্ট প্রোডাকশন শুরু হবে, ফেস্টিভ্যাল ফিল্ম আমাদের শ্যুট হয়ে গেছে, আমরা এখন সেটা নিয়ে কথা বলবো আজকে। আর বাকি বাই দ্য ওয়ে ওটা এখন থাক। তুমি কি ওকে কমপ্লিমেন্টটা দিয়েছো বাই দ্য ওয়ে ইউ? বাই দ্য ওয়ে সেটার জন্য মুভিটা দেখতে হবে। কতবার কমপ্লিমেন্ট দিয়েছি, আদৌ দিয়েছি কি দিইনি, মুভিতে কটা ডায়লগ আমার মুখ থেকে বাই দ্য ওয়ে গেছে। বাই দ্য ওয়ে এই ডু আই লুক গুড ইন শাড়ি এইটা গেছে কিনা মুভিতে, সেটার জন্য কি করতে হবে? মুভিটা দেখতে হবে। বেশ, আপনারা বুঝতেই পারছেন যে নাম হলো উপসংহার, আর মুভিটাকে ডিরেক্ট করেছে সৌভিক ভট্টাচার্য, আর আমরা রয়েছি, আর আমাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার প্লে করেছে প্রান্তিক রয়েছে। অ্যান্ড আমাদের এটা কাজ খুব ভালোভাবে হয়েছে, কারণ সবাই মোটামুটি সবাইকে চিনি জানি, হয় না একটা কমফর্ট জোন থাকে, একটা থাকে। তো সেইভাবে গিয়ে জিনিসটা বেশ সুন্দর দাঁড়িয়েছে। যখন একটা কাজ করার পর দেখবে তোমার একটা স্যাটিসফ্যাকশন হয় যে আজকে কাজটা ভালো হলো কিনা, আমরা বুঝতে পারি। তো সেই ব্যাপারটা ছিল, সেই স্যাটিসফ্যাকশনটা ছিল। কেন গল্পটা ভীষণ ইন্টেন্স, মানে কোনো ছ্যাবলামি নেই, কোনো মানে আমাদের বোধহয় একটাই সিন ছিল লাইট মুভমেন্ট, ওকে, পুরো এতে বাকি পুরোটাই ভীষণ ইন্টেন্স ছিল, মানে ভীষণ ইন্টেন্স, মানে ক্যারেক্টারগুলো ভীষণ ওরকম ইন্টেন্স ক্যারেক্টার। সো সেখান থেকে দাঁড়িয়ে তোমার যখন হলো জিনিসটা যখন হয়ে যায়, যখন হয় না যে ইয়ে করে যেটা হয়, ইভেন কিছু সিনের পরে হলো ফ্লোরে হলো অনেকে আমাদের সিন গেছে যেগুলো সেখানে লোকে ক্ল্যাপ করেছে ফ্লোরে, যারা যারা আমাদের একটা সিন ছিল যেটা ওয়ান শট ছিল, ওয়ান সিন ওয়ান শট, আর ওটা বড় সিন। বেসিক্যালি ওটা ডিরেক্টর আগে কেটেছিল, ডিভিশন করেছিল, বাট আমরা একটা যখন ওই মনিটেক করছি, তো তখন ওই মাস্টার ফ্রেমটা ধরা ছিল অ্যান্ড উই জাস্ট পারফর্মড। তো তারপরে দে ওয়ার লাইক নো উই ডোন্ট ওয়ান্ট টু কাট দ্য সিন, আমাদের এটাই থাক, মানে ওটা কেটে দিলে ওর ইন্টেন্সিটিটা নষ্ট হয়ে যাচ্ছে। সো মানে আমরা খুব মজা করে এই ছবিটা করেছি। আর মানে ইন্টেন্স, মানে গল্পটাই ওরকম সাইকোলজিক্যাল একটা ইন্টেন্স ড্রামা বলতে পারো। মানে গল্পটার মধ্যে যে এসেন্সটা যেটা রয়েছে গল্পটার, এটা ফেস্টিভ্যালের জন্য যাচ্ছে, সব ফেস্টিভ্যালে যাবে আগে, সবার প্রথম প্রায়োরিটি সেখানে। তো 1 বছর ধরে সব ফেস্টিভ্যালে পাঠানো যা হয় আর যেটা হয়, এবার সেইখানে যেটা হয়েছে না আজকাল আমাদের রিলেশনশিপ, স্পেশালি আফটার ম্যারেজ, সে একটা বিবাহিত রিলেশনশিপটা কিন্তু ভীষণ কমপ্লেক্স হয়ে দাঁড়িয়েছে। আগে কি ছিল, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা আর লোকে কি বলবে, দ্যাট ওয়াজ দ্য অনলি কনসার্ন। এখন কিন্তু তার বাইরে আরও অনেক লেয়ার্স অ্যাড হয়ে গেছে, একটা ফেমিনিজমের লেয়ার্স অ্যাড হয়েছে, একটা মেল ইগো, একটা হলো উমেন ইগো, একটা ফ্রিডম। এই যে ফ্রিডমটাও একটা এসেছে। আগে তুমি যদি দেখে নাও
10-15 ইয়ার্স 20 ইয়ার্স ব্যাক সেই ব্যাপারটা অতটা ছিল না, এখন সেটা অনেক লিবারাল হয়েছে। এই যে লেয়ার্স দ্য সোসাইটির, এখন সোসাইটিতেও পিপল আর নট দ্যাট বদার্ড যে কে কী বলছে না বলছে, সেটাতে কিন্তু সেই বদারেশনটা অনেক কমে গেছে। সো সেইটা নিয়ে হলো গল্পটা, সেই মেসেজটা নিয়ে গল্পটা, যে হাউ এই সব জিনিসগুলোকে নিয়ে কি করে দুটো মানুষ কিভাবে সেটাকে নিয়ে এগিয়ে চলছে কি চলছে না, সেটা কিভাবে ইম্প্যাক্ট করছে, how easy it is to get out. I want to include one more thing inside it. সেটা হচ্ছে যে আমরা বাইরের সবাইকে কমপ্লিমেন্ট করি হয়তো, কিন্তু একটা সম্পর্ক, ধর একটা বিবাহিত জীবন যেটা ধর 5 বছরের কি 6 বছরের, সেখানে মানে লোকেরা বলে যে আমরা তো ভাই বোন হয়ে গেছি, মানে সম্পর্কটা ওরকম হয়ে যায়, স্টেল। হ্যাঁ, মানে ওই সকালবেলা ঘুম থেকে উঠে ওই লুকিং সো প্রিটি, এই যে বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি, এইটাকে ও যদি ওর বউকে কমপ্লিমেন্ট করে, অ্যাকচুয়ালি মনোটোনাস হয়ে যায়, কেন আমরা ওই টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই একে অপরকে। সেই জন্যই কিন্তু জিনিসটাকে, যেটা পায়েল বললো, একটা ভীষণ ভ্যালিড, মানে আমি এটাই বলছি, এটার মধ্যে আমাদের এই গল্পটার মধ্যে না প্রচুর লেয়ার্স রয়েছে। মানে তুমি একটা দেখে যখন বসবে, মানে আমার পয়েন্ট হলো যখন কেউ দেখছে সে রিলেট করতে পারবে যে আমার সঙ্গে এটা হয়তো হয়, বা আমিও এটা করি, বা এটা আমি যদি না করতাম আজকে হয়তো আমার রিলেশনশিপটা অন্যরকম হতো, আমি এটা কেন করলাম না। হ্যাঁ, মানে ধরো এই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স যেটা হয় আফটার ম্যারেজ, মানে সেটা হয় কারণ either the man or the woman they are seeking for a better relationship. যে I want to be happy, যেটা এখন সবাই চায়, মানে মেন থিং প্রায়োরিটি ইজ পিস অ্যান্ড হ্যাপিনেস। তো এইটা যদি যখন সম্পর্কগুলো থেকে চলে যায়, তখন উই স্টার্ট লুকিং ফর পার্টনার্স। তখন আমার মনে হয় যে না, আমার বর তো আমাকে মানে এইটা দিচ্ছে না, যেটা আমার এই বন্ধুটা আমাকে দিচ্ছে, সো আই উইল বেটার গো অ্যান্ড কানেক্ট টু দ্যাট ফ্রেন্ড, আমি ওর সাথে রাত্রিবেলা চ্যাট করবো, তখন অটোমেটিক্যালি আমার বরের সাথে আমার ডিস্টেন্সটা অনেকটা বেড়ে যাবে। সো এটা সিনেমা করতে গিয়ে বুঝতে পারি, রিয়েল লাইফে বুঝতে পারিনি বলে আমি বিয়ে করিনি, অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট টু, বাট আমার মনে হয় বিয়ে না করাই ভালো, আমার ওইটা মেন বক্তব্য সেটাই। কিন্তু আমার পয়েন্ট হলো যে আমার পয়েন্ট আরেকটা, আমি আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হলো যে লোকেরা না আজকাল কমপ্লিমেন্ট নেওয়া আর দেওয়া ভুলে গেছে। এই যে আমারটাতেও একটা সামান্য কমপ্লিমেন্টকে লোকে এত নেগেটিভ আর এত কমপ্লেক্স করে দিল যে জিনিসটাকে কোথা থেকে কোথায় নিয়ে গেল, যেটা নোংরামির দিকে নিয়ে গেল, ইন্টেনশন খারাপ। এই লাইনটার মধ্যে থেকে কি মানে কোনো বেরিয়েছিল, ভয়েস ওভার বেরিয়েছিল যে হ্যাঁ এটার ইন্টেনশন খারাপ, আমি ওই শক্তি কাপুর বা রঞ্জিতের মতো গিয়ে বলেছি হ্যাঁ ইয়ো করে কিছু বলেছি কি যে ইউ লুক গুড লুক গুড, তার ওরকম যেরকম 70s সবার কাছে এক গেছে, আরো বেটার আরো কিছু বলে পরে একটু বেটার। শুনে না আমার কথাটা, শুনে নাও না আমার কথা শুনে নাও, যে পয়েন্ট হলো যে তখন 70s 80s এর যেরকম ভিলেনরা বলতো ওরকম ভাবে কি ভয়েস ওভার গেছে, তো এটা সিম্পল লাইন। লোকে, আমার পয়েন্ট হলো লোকে আজকালকার দিনে দাঁড়িয়ে লোকে কমপ্লিমেন্ট নেওয়া আর দেওয়া ভুলে গেছে, ঠিক আছে, সেইটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে এই যে যে পায়েল বললো যে আমাদের সবার মানে এখন সোসাইটিতে যেটা হয়, রিলেশনশিপে থাকুক, সেটা নর্মাল রিলেশনশিপ হোক কি ম্যারেড হোক, তারা সেখানে সবাই পিস চায় বা চায়। তার সাথে সাথে আরেকটা জিনিস হয়েছে, অপশন লোকের কাছে প্রচুর বেড়ে গেছে এখন, বিকজ অফ সোশ্যাল মিডিয়া বলো, আদার থিংস বলো, ফ্রিডম বলো, যেটাই বলো, উভয় পক্ষর কাছে। আগে হয়তো ছেলেদের কাছে অপশন করা বেশি থাকতো, কেন তারা অতটা বেশি থাকতো, বা মেয়েদের কাছে অতটা থাকতো না। এখন কিন্তু অপশন প্রচুর বেড়ে গেছে, তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু জিনিসটা আরও বেশি লোকের কাছে ইজি, মানে অপশন বাড়াতে কী হয়েছে, ইউ হ্যাভ অ্যান অপশন, রাইট? যখনই তোমার কাছে অপশন রয়েছে, ইট বিকামস ইজিয়ার ফর ইউ টু টেক দ্য সেকেন্ড স্টেপ ফরওয়ার্ড। এটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট, এটা আমরা সবাই ভুলে যাচ্ছি আস্তে আস্তে। আমাদের অপশনটা এত চারিপাশে আমরা করে নিয়েছি না, সেখানে গিয়ে একটা জায়গায় কোনো প্রবলেম হলে আমরা সেই প্রবলেমটাকে সলভ না করে আমরা অপশনের অল্টারনেটিভ খুঁজি। আচ্ছা রিজু, আমাকে একটুখানি তুমি বলো, এই যখন একটা এই ডামাডোলের একটা সিচুয়েশন ছিল তোমার এই পার্টিকুলার এই কমেন্টটা নিয়ে প্রচুর লেখালেখি চারিদিকে হয়েছিল, সেই মুহূর্তে কি ছবির অফার এলো, না তার আগেই ছিল এবং এইটা একটা বিগ ক্যাচ হিসেবে কাজ করে গেল? না, আমার মনে হয় যে ছবিটার মধ্যে এই রিলেটেড তো কোনো ব্যাপার নেই, কিন্তু কিছু একটা আছে যেটা আমি বলবো না, সেটা কি আছে সেটা দেখতে হবে। কিন্তু ছবির কনসেপ্ট হলো শাড়ি নিয়ে না, যেটা কি আছে সেটাই দেখতে হবে। সেটা শুধু সম্পর্ক প্লাস কি আছে সেটাই, শাড়ির কি আছে, কি ব্যাপার আছে সেটা তো দেখতে হবে। হ্যাঁ বলার পিছনে কারণ কি? ডেফিনেটলি দ্য গল্প অ্যান্ড দ্য ক্যারেক্টার, বিকজ আমার নিজের ভীষণ বাজেট রিয়েলি ডাজন্ট অ্যাপিল ইউ সব সময় না। যখন একটা ভালো কাজ বা ভালো গল্প আসে, তুমি কিন্তু অ্যাজ অ্যান অ্যাক্টার আমার মনে হয় যে আমরা অনেক সময় অনেক গল্প করি, অনেক কাজ করি, যেটা খারাপ হলেও করতে হয়,
কেননা তোমার টাকা দরকার, আমাদের তো এটাই আমাদের হলো রোজগার করতে হয়। এবার অনেক গল্প আছে যেখানে হলো আমরা অনেক সময় টাকা কমও নিই, কেননা আমাদের জিনিসটা ভালো লাগে, ইট এক্সাইটস ইউ। তো আমার এই গল্পটার মধ্যে আর আমার নিজেরও আমার ভীষণ ইন্টেন্স ক্যারেক্টার প্লে করতে খুব ভালো লাগে। আর আমাকে সবসময় আমার যে সিরিয়ালগুলো যে দেখেছো সবখানে দেখবে আমাকে ভীষণ দুঃখের মধ্যে রাখা হয়, আমাকে ভীষণ ইন্টেন্সের মধ্যে এটা রাখা হয়। কারেক্ট। সো আমার পয়েন্ট হলো যে আমাদের দুজন, আচ্ছা এটা একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার, আমরা দুজন 2011 থেকে বন্ধু, ঠিক আছে? মানে আমার চারুলতা আর বউকথাকর কিছু মাস পরে থেকে, এক বছর, হ্যাঁ ওই রকম পর থেকেই চারুলতা। 2011 সময় থেকে আমরা স্টার জলসার থ্রুই আমাদের হ্যাঁ বন্ধুত্ব, এই কানেকশন, বার্থডে পার্টি সবকিছু আমরা করেছি, আমরা একসাথে কাজ করিনি কোনো, আজ অব্দি কিন্তু কাজ হয়নি। এই ফার্স্ট, can you imagine? It's been এই ফার্স্ট রিজু আর আমি একসাথে কাজ করছি that we have not worked together somehow. একটা মধ্যখানে আবার একটা কাজের একটা যখন কাস্টিং হচ্ছে তখন কি তোর কাস্ট হয়ে গিয়েছিল না রিজু চাইছিলে যে ও থাকলে বেটার হয় এরকম কিছু? আমার ওর সঙ্গে কথা হয়েছিল, মানে ব্যাপারটা ঠিক উল্টো হয়েছিল, মানে আমার কাস্ট হয়ে গেছিল এন্ড ওরা অপশনস এর মধ্যে, মানে when they were looking for options, তো তখন I also suggested, I said why not Riju, because আমাকে দুবার ফোন করেছে, ফোন করে আমাকে পাইনি। ভাই তুই কি রিজুকে মাথায় রেখেছিলি যে রিজুর এখন এরকম গল্প চলছে সেই কারণে? আমাকে ফোন করেছিল, কি হয়েছে ওরা আমাকে ফোন করেছে, এবার ওই সময় আমি এত এই যে কল আসছে আমি কিন্তু ফোন তুলিনি, ও আমার ফোনও ধরেনি, ফোনও তুলিনি। তো এবার ও আমাকে ফোন করেছে যে শোন ওরা ফোন করেছে, তুই ফোন ওটা পরে আমাকে মেসেজ পাঠিয়েছে, সেটাও আমি দেখিনি। He was so, actually he was very traumatized, আমি বলছি, because আমি ওটা দেখিনি মেসেজ, মানে I being a friend আমি বলছি, একটা মানুষ, মানে আমি একটা মেয়ে হয়ে বলছি যে একটা মানুষ, সে তোমাকে একটা লাইন লিখেছে, by the way you look good in sari, out of all controversies, I'm standing out of all controversies, being a girl, আমাকে যদি একজন অভিনেতা পাঠায়, by the way you look good in sari, I'm a commoner, I am probably not into this industry, আমার সেটা দেখে ভালো লেগেছে, আমি তাকে টেক্সট ব্যাক করেছি থ্যাংক ইউ। এবার সেইটাই আমি স্ক্রিনশট করে পোস্ট করে দিতে পারি না যে সে আমাকে মোলেস্ট করার চেষ্টা করছে, সে আমাকে টিজ করেছে, সে আমাকে বাজে নোংরা টেক্সট করেছে, বাট সে তো কিছু করেনি, সে কমপ্লিমেন্ট করেছে। এবার এইরকম প্রচুর ইনবক্সে টেক্সট আমারও পড়ে থাকে, তো আমি সেগুলোকে দেখিও না, টেক্সটও করি না, সেগুলো নিয়ে অত সময় নেই রিপ্লাই করার, তো তার এত সময় আছে, সে এটা করেছে, করে সি whoever it is একটা লাইমলাইটে আসার চেষ্টা করেছে থ্রু আ ভেরি ক্লিশে লাইন, যেটা বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন সারি। অ্যান্ড রিজু, মানে সিরিয়াসলি বিং আ ফ্রেন্ড, আই টোল্ড হিম, মানে সিরিয়াসলি, মানে ইউ সিরিয়াসলি সেন্ড এই টেক্সটটা সবাইকে লিটারালি কপি পেস্ট করে? তুমি আমায় তো কোনোদিন একটা কমপ্লিমেন্ট দাওনি, হ্যাঁ একটা কমপ্লিমেন্ট নিয়ে চারি জায়গায় মানুষটি ভাইরাল, এত বছরের চেনা, একটা কমপ্লিমেন্ট আমাকে দেয়নি। তোমার আজকে একটা কমপ্লিমেন্ট দিতে তোমার ইচ্ছে করছে না? এই তো টুপি টুপি পরে সেজে গুজে ইন্টারভিউ নিতে এসছে তোমার। কিন্তু বাই দ্য ওয়ে এটা কিন্তু পেটেন্ট হতে চলেছে, তো কি করবে পেটেন্ট নিয়ে সেটাও ভবিষ্যতে জানতে পারবে, কিছু তো একটা হবে, ব্যবসা করবে কিছু তো একটা। আবার রিজু লাইভে যে শাড়ি পরে শাড়ি দেখা, সেটা জানি না কি করব, যে লাইভে আসবো কি কোথায়, ধুতিও বেচতে পারে না, বাট আই ডোন্ট নো, বাট কিছু বলে দিলে তো হয়ে গেল। But out of all negativity, I would say that Riju has come back strong because of ভুল কিছু করেনি। He is strong. He hasn't said anything wrong. Of course, he hasn't. না, আমাকে অনেকে বলেছে যে আমাকে একটা জিনিস অনেকজন বুঝিয়েছে এরা, যে তুমি সবাইকে এতজনকে কেন পাঠিয়েছো, কিন্তু আমি বলছি, আমি তো শুরু থেকে বলেছি আমি পাঠিয়েছি কিছু লোককে, কিন্তু কিছু জনকে, কিন্তু তাই বলে আমি এই হাজার হাজার লোকজনকে পাঠাইনি, ম্যাক্সিমাম লোক। এটা আমরা ক্যালকুলেট করে দেখেছি, বল ও এক বছরে 10টা মেয়েকে ওর ভালো লেগেছে শাড়ি পরে ও পাঠিয়েছে, এক বছরে 10টা। আচ্ছা, মনের মানুষকে তুমি কি এটা কোনোদিন বলেছো বা টেক্সট করেছো? ভালো লাগে মনের মানুষ, আই এম নট টকিং অ্যাবাউট সবাইকে। আমি মনের মানুষকে সবসময় বলি যে তাদেরকে যখন ইফ আই এম ডেটিং সামবডি অফ দিস, আমার সবসময় ভালো লাগে যে সে লোক যদি আমার সঙ্গে এথনিক পরে বা পরে যায়, ইভেন আমি নিজে পড়ি, তুমি যদি আমার পোস্টগুলো দেখো, আমার পোস্টে প্রচুর ধুতি পাঞ্জাবি পরা বা পাঞ্জাবি পরার ছবি প্রচুর আছে, কেন আমি নিজে পছন্দ করি এথনিক পরতে, আর আমার ভালো লাগে। আমার মনে হয় যে একজন মহিলার শাড়িতে তাকে খুবই সুন্দর লাগে, ইফ গিভেন অ্যান অপশন অফ এনি কী বলে ওই ড্রেসেস, ওয়েদার ইটস ইন ওয়েস্টার্ন, ওয়েদার ইটস এনিথিং, আমার মনে হয় এলিগেন্ট সবসময়। আজকে পায়েলকে কি সুন্দর লাগছে না?
She is elegant. তাহলে আমার পয়েন্টে কি, আমার পয়েন্ট হলো যে এটাই। এবার ওকে যদি আজকে সুন্দর লাগছে, আমি যদি ওকে কমপ্লিমেন্ট করি, দ্যাট বিকামস অ্যান ক্রাইম অ্যান্ড দ্যাট বিকামস সামথিং দ্যাট, যে একটা মানুষকে তুমি বললে সেটার কমপ্লিমেন্টটাকে নাকি ইন্টেনশন খারাপ ছিল, তাহলে ভাই ইন্টেনশন খারাপ ছিল। আরেকটা পয়েন্ট হলো খুব, মানে এটা পয়েন্ট না, এটা একটা নর্মাল একটা থট আমার মাথার মধ্যে এসেছিল যে এই যে সব কিছু এই যে চলছে তো লোকে করছে, লোকে করছে, কিন্তু লোকেরা না, দে আর নট রেসপন্সিবল। আরেকটু রেসপন্সিবল হয়ে জিনিসগুলোকে করা উচিত। এই যে ট্রোল করে দিলাম, এই যে করে দিলাম, এবার তোমার ফ্র্যাটার্নিটি লোকও তোমাকে ট্রোল করেছে। ট্রোল না, তারা মজা নিয়েছে, খিল্লি করেছে। আমার পয়েন্ট, ইভেন আমার ভীষণ খারাপ, আমার ভীষণ না, কিচ্ছু বলার নেই। আমি জানতে পারছি, আই এম গেটিং টু নো পিপল, উইচ ইজ গুড ফর মি, isn't it? So now the thing is that আমি কাউকে না, আমার মাও বলেছে তুই কাউকে কিচ্ছু বলবি না, বাট রিমেম্বার হোয়াট ইজ হ্যাপনিং। নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট এই যে লোকজন বলেছে, আমি তো কাউকে গিয়ে বলিনি ভাই আমার সম্বন্ধে এটা বলো, আমার সম্বন্ধে ওটা বলো, আমার সম্বন্ধে ওটা বলো। দেয়ার আর পিপল হু হ্যাভ সেড, যারা আমাকে নিজের থেকে ফোন মেসেজ করেছে, অ্যান্ড আই এম সো থ্যাঙ্কফুল, সো দিস থিং গ্রেটফুল টু দ্যাম। পায়েল করেছে, আমি ও আছে বলে সামনে নিচ্ছি, বাকিদের নাম আমি নিচ্ছি না, কিন্তু দেয়ার আর মেনি পিপল হু হ্যাভ কল্ড মি অলসো, অ্যান্ড it touched me, যে আমাকে 3-4 দিন ফোন করেছে, তুই ঠিক আছিস তো। No, because we know, I will say, I know Riju personally, তো এবার সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে একটা জাস্ট এই একটা ছোট্ট একটা লাইনের জন্য একটা মানুষকে তুমি এই লেভেলে ট্রমাটাইজ করে দিতে পারো না, যে ইট এফেক্টস হিজ ফ্যামিলি, এফেক্টস হিজ মেন্টাল ইউনো পজিটিভিটি, হোয়াট এভার ইট ইজ। একটা মানুষ কারোর ফোন ধরছে না, সে মানে একটা ছোট্ট ক্লাস্টার হয়ে ঘরের একটা কোনায় বসে আছে, উইচ ইজ ব্যাড। সব থেকে খারাপ লেগেছিল যে তোমরা বলছো, অ্যান্ড অল অফ এ সাডেন ইউ মেকিং মি ক্রিমিনাল, অ্যাজ ইফ আমি কারো খুন করেছি বা কারোকে কোনো মানে রেপ করে দিয়েছি বা কিছু করে দিয়েছি, এরকম একটা মানে ধরনের মেসেজগুলো। অ্যান্ড গালাগালির সাথে ডেথ থ্রেট, এটা আমাকে তো পাঠাচ্ছি, আমার মার অ্যাকাউন্টেও ঢুকে। মানে আমি কেন বললাম রেসপন্সিবল হওয়া উচিত, তোমরা যখন গালাগালি দিচ্ছ সেটা শালীন, আর আমাদের যদি একটা কোনো কমপ্লিমেন্ট বা কোনো লাইন লেখা হয় সেটার মধ্যে ইন্টেনশন খারাপ, আর আমরা নোংরামি করছি মেয়েদের সঙ্গে, অশালীন। যেটা কি হয়েছিল শুরুর দিকে, লোকেরা কি করেছিল, কিছু ইউটিউব চ্যানেল বা কিছু চ্যানেল কি আছে যারা, যেরকম তোমরা আমাকে ফোন করেছিলে অ্যাটলিস্ট, যে রিজু কী হয়েছে আমাকে একটু বলো, বা কী হয়েছে, দেন ইউ ডিড ইউর স্টোরি অ্যান্ড হোয়াট এভার। বাট দেয়ার আর পিপল হু হ্যাভ নট কমিউনিকেটেড এনিথিং উইথ মি, তারা খালি ওপরে লিখে দিয়েছে মেয়েদেরকে অশালীন বক্তব্য করে, নোংরামি করে মেয়েদের সাথে। কোথায়? মানে জাস্ট ক্যাপশন বড় বড় করে, অ্যান্ড দ্য থিং ইজ নো ফরগেট ইট। বাট আমার পয়েন্ট হলো না, কি বলতো, এটাই আমি বলছিলাম এর আগের দিন আরেকজনের সঙ্গে, আমরা এই ছেড়ে দাও করে করে না, লোকেরা মানে এত বেশি হয়ে গেছে যে তারা যা খুশি বলে দিতে পারছে জিনিসগুলোকে। সেটা তো না। তোমরা যদি আমাদেরকে বলছো যে আমরা হলো তোমাদেরকে একটা সেন্টেন্স লেখাতে তোমাদের এতটা খারাপ লেগে গেছে, তাহলে তোমাদের গালাগালিগুলো দেওয়ার অধিকারও তোমাদের আছে, সেটা কি করে? আমি আই উড লাইক টু সে জাস্ট ওয়ান থিং, দ্যাট ইজ যে আই উড লাইক টু কোয়েশ্চেন পিপল, এভরিওয়ান, দ্যাট একটা ছেলে এতগুলো মেয়েকে এই একটা লাইন লিখেছে, বাই দ্য ওয়ে ডু ইউ লুক গুড ইন শাড়ি। এটা যদি একজন মহিলা, ধরুন আমি ধরুন 200টা ছেলেকে লিখলাম, বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন পাঞ্জাবি, তাহলেও কি আমি এতটাই ট্রোলড হব? নাকি ও একটা ছেলে বলে হি ইজ ইভেন মোর ট্রোলড বাই গার্লস, আর সেই মেয়েদের এই ব্যাপারটাকে ফলো করে পিপল আর লাইক ইউ নো, মানে ছেলেরা মেয়েরা, মানে এক্স্যাক্টলি, মানে এটাই আমি ছেলেদেরকে প্রশ্ন করবো, এটা যদি আমি তাদেরকে লিখতাম তারাও কি এরমভাবে আমাকে রিভার্স ট্রোল করতো, যে একটা মহিলা সে সবাইকে, তখন আমি মানে জাস্ট এই লাইনটার জন্য তো আর অনেক কিছু হয়ে যেতাম। মানে আজ আমরা উপসংহার নিয়ে আছি। সো উপসংহার ইজ অল অ্যাবাউট সম্পর্কের গল্প, ভুল বোঝাবুঝির গল্প, দূরে যাওয়ার গল্প, ভাঙার গল্প, তৈরি কাছে আসার গল্প, সবকিছু একটি সম্পর্কের গল্প এখানে রয়েছে। এটা দেখবে আমার, আই বিলিভ, যেহেতু আমি হলো যেটা এনাক্ট করেছি, আই গন থ্রু দ্যাট ইমোশন, আমার মনে হয় যে লোকজন না রিলেট করতে পারবে যে আমার সঙ্গেও কোনো একটা সিচুয়েশন দিয়ে আমি এই সিচুয়েশনটা দিয়ে গেছি, যারা এটা দেখবে এটা করবে। অ্যান্ড দ্যাট সামথিং দ্যাট রিয়েলি এক্সাইটেড মি অ্যাবাউট দ্য স্ক্রিপ্ট, যে আমরা যখন এটা দেখবো তখন আমাদের মনে হবে যে আমরা সবাই যেন এটা দিয়ে গেছি, এই উই গন থ্রু দিস লেন। আচ্ছা, আমাকে একটু বললে যে দুজনের কাছেই প্রশ্ন, যে এটা তো একটা সম্পর্কের গল্প, এবং এই সম্পর্কের গল্পে জেনারেলি আমরা জানি যে বেশ একটা পেইনফুল কিছু ব্যাপার স্যাপার থাকে, কারণ ব্যক্তি জীবনের সঙ্গে অনেক সময় আমরা কানেক্ট হয়ে যাই। সুইচ অন সুইচ অফ করতে কতটা সুবিধে হয় বা কতটা টাফ দুজনের ক্ষেত্রে, মানে এরকম ধরনের ইন্টেন্স ক্যারেক্টার? তুই বল, মানে তুই হ্যাভ গন থ্রু, ইভেন আই এম শিওর রিজু।
আমার সুইচ অন সুইচ অফ ক্যামেরার সামনে করতে খুব একটা সময় লাগে না। ওকে, তো আই এম প্রফেশনাল, আমি অভিনেত্রী, আই এম নট আ হিরোইন, সো আই এম অ্যান অ্যাক্টর। সো আমার এই সুইচটা আমি করতে পারি সহজেই। আর এই চরিত্রটা উপসংহারে স্নেহা, এই চরিত্রটাই মানে ইন্টেন্স একটা চরিত্র। সে বই পড়ে, সে ইংলিশে কথা বলে কিন্তু বাংলায় উপন্যাস পড়ে। সো ওর ভিজুয়ালি ইমাজিন করার ক্ষমতা অনেক বেশি। ও চায় না বরের সাথে ঝগড়া করতে। আমি আমার ক্যারেক্টারটা আমি শুনতে পাচ্ছি অনেক কিছু রিভিল হয়ে যাচ্ছে। এটা তো আমি কি রিভিল করলাম? এটা কিছু রিভিল হয়নি, চলো চলো। আরে ইমাজিন করতে পারে বলেছি, ইমাজিন করতে পারে, দেন তারপর আরো অনেক কিছু করবে। বল একটুখানি বল প্লিজ। আরে সে বরকে ইমাজিন করে যে বর তাকে ভালোবেসে কমপ্লিমেন্ট দেবে, বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি বলবে, কিন্তু সে ইমাজিন আরে হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। তা আমি ঠিক দিকেই যাচ্ছি। ইউ ডোন্ট পুল ইট ইনটু দ্য রং ডাইরেকশন, গিভিং পিপল রং নোশনস। গল্পের এসেন্সটাই ওটা। আচ্ছা, এবার তোমার চরিত্রটা সম্পর্কে দর্শকদের বলো। আমার চরিত্র যে বললাম ভীষণ ইন্টেন্স একটা ক্যারেক্টার। চরিত্রের নামটা হলো সৃঞ্জয়। অ্যান্ড হলো দ্য থিং ইজ দ্যাট হলো এইটা হলো একজন ডাক্তার পেশায়, আপার মিডল ক্লাস একজন লোক, আবার কার্ডিওলজিস্ট। ও মাই গড। এন্ড দ্য থিং ইজ লাভ ম্যারেজ হচ্ছে এখানে কি বলতো যে গল্পটা এমন ইন্টারেস্টিং না যে এই জিনিসগুলো, এই যে ওকে আমি কেন আটকালাম, কেন এটার মধ্যেও কিন্তু জিনিস রয়েছে, লেয়ার্স রয়েছে, কেন এই জিনিসগুলো গল্পটাকে অনেকটা মানে এই ব্যাপারগুলো রয়েছে গল্পটা। আচ্ছা সেন, আমি বুঝে গেলাম যে তুমি মুখ খুলবে না, তুমি প্রচুর কিছু বলে যাবে, আমি বকে যাব, আমি ফাইনালি কিছু পৌঁছবো না। তুমি ডাক্তারের সাথে সাথে এটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে ডাক্তার এদিকে তার কি হয় না, একটুখানি যারা হয়ে যায় তারা কিন্তু চিল্লাচিল্লি করে না, যখন ঝগড়া হয় হাজবেন্ড কোল্ড হয়ে যায় ব্যাপারটা। তুমি ঝগড়া কিরকম ভাবে করো? তোমার ভাষা কি? আমার ভাষা হলো আমি না ভীষণ না, আমার ভাষা হলো চুপ করবি না, আমার ভাষা হলো ভীষণ আমি মানে আমি না ড্র্যাগ করতে পছন্দ করি না ঝগড়া। মানে ঝগড়া যেটা হবে সেটা রাতেই ঝগড়া করে সেট করে নিয়ে ওই সময় খতম করো, and then let's not drag it. মানে সকালবেলা উঠেও সেই কথা বলছে না, এর সঙ্গে কথা বলবে না, রিপ্লাই দেবে না, কথা বলবে না, বা দুজনকে মুখ দেখবেন, আই ডোন্ট লাইক দ্যাট। ইটস এ নিউ ডে, স্টার্ট এ নিউ ডে। অর ওই সময় তোমার যদি কোনো ইস্যু থাকে, তোমার যদি কোনো কিছু থাকে, আমাকে বলো খারাপ লেগেছে, আমি তোমাকে বলবো এটার জন্য খারাপ লেগেছে, বা আমাকে অ্যাকিউজ করো, যাই করো, খতম করো ওটাকে ওখানে, অ্যান্ড দেন টোন ডাউন হয়ে যায়, আর ইটস লাইক ইউ স্টার্ট স্ক্রিমিং। না বাড়েও কমেও এরকম ভাবে। তোর কি হয়? কেন হিউম্যান বিং তো হিউম্যান বিং এর যেটা বাড়ে কমে, বাট তোমাকে ওটা মাথায় রাখতে হয়, ইউ স্টেইং ইন এ সোসাইটি। আমরা তো আর নিজের বাড়িতে না, ফ্ল্যাটে থাকি, এবার আশেপাশের লোকজনের কাছে না যাবে এই যাবে, সো অবভিয়াসলি ইউ টোন ডাউন। সো ওটা তখন মানে তোমার চাইলেও, তুমি চিল্লাতে চাইলেও তোমাকে কন্ট্রোল করতে হয়, করতে। সো এইগুলোতেও তাই আছে কিন্তু। আমি বেশি চাচালে কেঁদে ফেলি, তাই আমি এটার দিকেই যাই না। I control my emotions as in I stop talking. I go in the silence mode. এটা 2-3 দিন মারে এমনি আবার এই জিনিসটা যে কি খারাপ না, এই কথা না বলাটা। সাইলেন্স যে কিভাবে কাজ করে, it's effective, like 100% effective. It's effective এর সাথে সাথে এটা ভীষণ ইরিটেটিং। Of course it's irritating. তাই জন্য ঝগড়াটা বাড়ে, তাই জন্যই তো আমি সিঙ্গেল। যারা ইউজ করে be silent, তাই জন্য ঝগড়াটারও বাড়ে। আমার এটাই পয়েন্ট। বাড়ে না, এসে জিজ্ঞেস করো why you are silent, why you are then say it. না কেন তুই জিজ্ঞেস করবে না ভাই? হ্যাঁ তুই জিজ্ঞেস করলেও বলে না কিছু লোকজন, এই যে চুপ হয়ে গেল যে বলছে। আমি ওই জন্যই তো প্রেমই করি না, আমি সিনেই নেই। আমার এই জিনিসগুলো আর নেই, আমি শোনো আমার এই জিনিসগুলো ভীষণ খারাপ লাগে যে যারা বলার এই যে চুপ করে যায় না, চুপ করে যেতে কি হয়, আমি এমনি জেনারিক বলছি, রিলেশন আরো ডিটোরিয়েট করে when you're not discussing। তো ওই দিকের মানুষটা বুঝতে পারছে না, তুমিও তোমার ফিলিংসটাকে ওখানে বলছো না যে আমি কি জন্য আপসেট, চুপ হয়ে যাচ্ছ। তো যদি না বোঝে তাহলে সেটা আলাদা, দেন আই এগ্রি। তুমি বলছো, সে তাও সেটা বুঝছে না, শুনছে না, এ করছে না, দেন তো দ্যাটস এ ফল্ট, যে অপোজিট সাইডে যে আছে তার ফল্ট অবভিয়াসলি। কিন্তু আমি বলছি যে তুমি যদি দুজনে কমিউনিকেট না করো, একটা ম্যারেজ কিন্তু কমিউনিকেশনের উপর চলে, কারণ এটা তো চাকার পাইয়া, তুমি একটা চাকা পাঞ্চার হয়ে গেলে বেঁকে যাবে, গাড়ি আর চলবে। কিন্তু এখন অত কমিউনিকেশন হলে পরে তো সম্পর্ক ভাঙছে, কত রকম ভাবে সম্পর্ক ভাঙছে। ডু ইউ ফিল লাইক সম্পর্কে একটি লুপ গ্যাপ আসলে পরেই থার্ড কোনো ব্যক্তির মানে ইন্ট্রোডাকশন হয় সম্পর্কে?
লুক গ্যাপ থাকলে পরেও তো হয়, এমনিও হয়, মানে একটা তৃতীয় ব্যক্তি এলেই যে তার সম্পর্কে একটা ইয়ে থাকবে তার কোনো মানে নেই, মানে এমনি মানে মেবি ইফ ইউ ডোন্ট কমিউনিকেট এনিওয়ে দে স্টপ কমিউনিকেটিং, মানে এরকম একটা হয় কিছু না দ্যাটস কিছু अगेन ইটস আ লুক গ্যাপ, নো দ্যাটস अगेन ইটস আ লুক গ্যাপ, মানে ঘুরিয়ে ফিরিয়ে দেখলে ইটস আ লুক গ্যাপ। শুরুতে কি বললাম যে আগের রিলেশনশিপগুলো কি ছিল আমাদের মাদের টাইমে বা আমাদের 20 বছর আগে দিদিদের এদের, তাদের ছিল যে কি যে ওই যেটা বললাম লোকে কি ভাববে, সোসাইটির লোকে কি বলবে, আর নিজেদের মধ্যে যে ঝামেলা হচ্ছে যে হাজব্যান্ডের পয়েন্ট অফ ভিউ অ্যান্ড ওয়াইফের পয়েন্ট অফ ভিউ। এখন লেয়ার্স অনেক বেড়ে গেছে, যেটা বললাম অপশনস যেহেতু বেড়ে গেছে, সেই জন্য তোমার কাছে আরেকটা মানুষের ঢোকা কিন্তু যে কোনো মানুষের লাইফে ইটস ভেরি ইজি। আমাদের কাছে অপশনস বেড়ে গেছে, কেন এখন সবাই বাইরে কাজ করছে, কোথাও যাচ্ছে, তাদের বন্ধুর সার্কেল অনেক বেশি হয়ে গেছে। আগে কিন্তু এগুলো অনেক কম ছিল, লিমিটেড ছিল। তোমার কাছে সোশ্যাল ডেটিং অ্যাপসে যাও না, আই ডোন্ট, আমার পছন্দই না ডেটিং অ্যাপস। আই ফাইন্ড ইট ভেরি আই ডোন্ট নো, আমার ডেটিং তুমি ফাইন্ড কি করে করলে ডেটিং অ্যাপসে না থাকলে? না আই ফাইন্ড ইট মানে কনসেপ্টটা, আই এম টকিং অ্যাবাউট দ্য হোল কনসেপ্ট অফ জাস্ট ওই বসে বসে তুমি হলো রাইট সাইড করে যাবে, তারপরে দেখবে যে হ্যাঁ কেউ দয়া করলো কি করলো না, বা তুমি কাউকে দিয়ে করলো না। ডেটিং অ্যাপস প্রচুর পয়সা চাইছে। না পয়সার থেকেও বড় কথা যে আমার মনে হয় ডেটিং অ্যাপ বা ডেটিং কারোর সাথে তুমি করতে যাচ্ছ, ইট শুড হ্যাপ ন্যাচারালি। তুমি কাউকে কোথাও দেখলে, মিট হলো, কারোর সঙ্গে দেখা হলো, ইট শুড হ্যাপেন ন্যাচারালি। অ্যাকচুয়ালি ডেটিং অ্যাপটা না, আমি কোনোদিনও জানি, সত্যি কথা আমি নেই, কারণ আই ফাইন্ড ইট ভেরি জেনজি অ্যান্ড আই এম আ মিলেনিয়াল, তো সেই না আমার কনসেপ্টটাই ভালো লাগে না, যে এটা না ভীষণ একটা এরকম মনে হচ্ছে না যে অনলাইন শপিং করতে যায় যেরকম লোকে না, মানে আমার ওই মানে আমি এখনো ভাবি 90s ঠিক আছে, যেখানে ধর আমার ফার্স্ট বয়ফ্রেন্ড সাইকেল নিয়ে এসে আমার ঘরের সামনে চিঠি রেখে দিয়ে যেত, সো আই এম স্টিল ইনটু দ্যাট কবুতর যা 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 কাইন্ড অফ আ ফেজ, ঠিক আছে। তো আমি এখনো ওইটাই বিলিভ করি, আমার ভালো লাগে, আমার আমি একটা চিঠি পেলে মানে এরকম প্রেমটা না, যেটা পায়েল বললো, দেখো এটার মধ্যে কত সিম্পলিসিটি ছিল। হ্যাঁ মানে আমরা যত সময় যাচ্ছে, যত সোশ্যাল মিডিয়া এসেছে, যত কিছু, মানে আমরা 90s প্রেমের গল্প আছে, প্রেমের মধ্যে গল্প আছে, আমরা ভীষণ কমপ্লিকেটেড হয়ে গেছি, সিম্পলিসিটিটা হারিয়ে যাচ্ছে। এই যে একটা সাইকেল নিয়ে এসে ছোট্ট করে লুকিয়ে চিঠিটা দিয়ে যাওয়া, এটার মধ্যে যে কি একটা এক্সাইটমেন্ট আর একটা ব্যাপার আছে না, এটা খালি ওই মেসেজ করলে ব্যাপারটা নেই কিন্তু। আচ্ছা শেষ করব, কারণ মানে গল্পটা এরকম চলে যাবে আর প্রচুর লম্বা একটা টাইম ধরে যে ইন্টারভিউ হয়ে যাবে। সেটা হচ্ছে প্রেম করার জন্য এক্স্যাক্টলি কি জিনিস, মানে তোমার ক্ষেত্রে রেড ফ্ল্যাগস এবং গ্রিন ফ্ল্যাগস, এবং তোর ক্ষেত্রে রেড ফ্ল্যাগস এবং গ্রিন ফ্ল্যাগস। আগে শুরু করুক। রেড ফ্ল্যাগস হলো, রেড ফ্ল্যাগস না প্রচুর আছে, মানে তিনটে বলো কি দুটো বলো, যাই হোক ভালোগুলো বলবে। হ্যাঁ অফকোর্স, আমার যেটা মনে হয় আমি সেটা বলবো। রেড ফ্ল্যাগস হলো যে তুমি দুদিন কথা বললেই না বুঝতে পেরে যাবে যে মানুষটা তোমার সঙ্গে ফেক করছে কি করছে না, দুদিনের মধ্যে। অ্যান্ড তোমার সঙ্গে যে বেশি ইয়েস করবে না, সেখানে গন্ডগোল, এটা আমার মনে হয়। তুমি যা বলছো সেখানেই ইয়েস, তুমি যেটা বলছো সেখানেই আমার এটা একদম পছন্দ না। মানে যদি সব কিছুতে ইয়েস হয়, মানে একটা সবেতে ইয়েস নয় না, এটা আমার সবেতে ইয়েস নয়, বল না একটা দুটো, তারপরে হলো আপনি বাদ করতে পারেন না, মানে হ্যাঁ, কারণ আমার মনে হয় যে এটা সব কিছুতে ইয়েস বলা মানে সে তোমার সঙ্গে ফেক করছে। নেক্সট সেকেন্ডেরটা হবে হলো তোমার somebody who's like very materialistic, আমার মনে হয় যে এটা ভীষণভাবে রেড ফ্ল্যাগ। মানে সে হলো মানে আমাদের লাইফে ম্যাটেরিয়ালিস্টিক টাকা পয়সার বাইরেও একটা জীবন আছে আর থাকা উচিত, এটা আমি বিলিভ করি। আমি নিজে ভীষণ সিম্পল লাইফ লিড করি, এটা আমি সত্যিকারের লিড করি, আমি কোনো শোষাবাজি করি না। আমাকে এত বছর ধরে দেখছো, ওরাও দেখছে অ্যাজ এ ফ্রেন্ড, আমি করি না। অ্যান্ড আমার বিলিভ যে একটা মানুষের মধ্যে সেই সিম্পলিসিটিটা থাকা উচিত। তো অ্যান্ড মেটেরিয়ালিস্টিক ব্যাপারটা আমাদেরকে না ভীষণভাবে ভীষণ ক্রুয়েলও বানিয়ে দেয় আমাদেরকে অ্যাজ এ হিউম্যান বিং। তো এটা আমার মনে হয়। থার্ডটা আসছি, থার্ডটা এখন হট করে আরও আছে এরকম খুচকাচ। এটা রেড ফ্ল্যাগ। গ্রিন ফ্ল্যাগ হলো somebody who's like যে হলো তোমাকে অফকোর্স এথনিকে গুড ইন শাড়িজ, শাড়িতে আসলে শোনো খালি শাড়ি আছেন শাড়িতে, তাহলে কিন্তু প্লিজ অ্যাপ্লাই ফর রিজু। না খালি শাড়ি না, শাড়ির সাথে সাথে কি হয় অফকোর্স দেখো আমরা তো খালি আমরা তো হ্যাঁ সেটা করছো, খুবই বাজে তোমরা। এবার
you. না এই সমস্ত ঢপবাজির গল্প। হ্যাঁ বলে টলে তারপরে বলছি লাভ ইউ। ভালো ছিল, মেকআপ করাটা ভালো ছিল, বাট ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোনো, আমি এবার বলি যে তোমার এই যে তুমি বলছো যে গ্রিন ফ্ল্যাগে যে বলছো যে শাড়ি পরা বা যেটাই, আমার মনে হয় যে শাড়ি খালি পরা না, শাড়িটা পরে যেটা হলো তোমার ক্যারি করার থেকে বড় কথা যে আমার মনে হয় যে একটা মানুষ এলিগেন্ট লাগে এথনিকে, এটা আমার বিশ্বাস যে সুন্দর লাগে। সেই সুন্দর লাগার সঙ্গে সঙ্গে যে সুন্দর ব্যাপারটার সঙ্গে আমার এটা আরে ভাই এভরিবডি সবার নিজের ব্যক্তিগত ব্যাপার না, যে এটা লাগে। তো আমার মনে হয় সেটা থাকা উচিত। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট যে সে যাতে তোমার সাথে সাথে তোমার ফ্যামিলিকেও সেই রেসপেক্টটা দেয়। মেন হলো রেসপেক্ট, তোমাকে তোমার সাথে সাথে ফ্যামিলিকে রেসপেক্ট অ্যান্ড কেয়ার করাটা, সেটা যদি আমি না দেখতে পাই তখন আমার কাছে ভীষণভাবে একটা রেড ফ্ল্যাগ হয়। আমার তরফ থেকেও যদি সেটা না যায়, হ্যাঁ গ্রিন, আমার যদি না করে বলেছে তখন সেটা আমার তরফ থেকে ভীষণভাবে রেড ফ্ল্যাগ। কারণ আমার কাছে এই ছোট্ট জিনিস, কারণ আমার মা ভীষণ ইম্পর্টেন্ট আমার কাছে, আমার ভাই আছে, আমার ভাইয়ের একটা ফ্যামিলি আছে। তো আমরা চাই যে 4-5 জন যে আমরা আছি এই জিনিসটা যেন হলো সবসময় একসঙ্গে থাকি আমরা। এটা আমার আই বিলিভ ইন দ্যাট প্রিন্সিপাল। সো সেইখানে যদি কেউ কোনো একজন অন্য একটা মানুষ আসছে আমাদের ফ্যামিলিতে, সেই মানুষটা যাতে আমাদের সবাইকে একসঙ্গে নিয়ে চলে। ইভেন এটা না যে আমি তাকে বলছি আমাকে নিয়ে চলে, আর আমি সেখানে গিয়ে আমি তার অপোজিট সাইডে গিয়ে আমি বলবো যে না আমি তো তোমাদের কাউকে নিয়ে চলবো না, তাহলে আমি হিপোক্রেট। আমিও চেষ্টা করি যাতে আমি তাদের সবাইকে নিয়ে চলি, এটা আমি করি। তোর ক্ষেত্রে রেড অ্যান্ড গ্রিন ফ্ল্যাগ? ওকে, সিঙ্গেল লাইনার অফকোর্স। আমি বুঝে গেছি এটার পরে। হ্যাঁ তুমি শুনতে গেলে পুরো শুনতে হবে, সবকিছু ওয়ান লাইনার হয় না। রিজু না, তোর থেকেই তো শিখলাম ওয়ান লাইনারটাই হয়। শর্টে কিছু শেখার আছে লাইফে। ওকে, রেড ফ্ল্যাগ, প্লিজ ডোন্ট বি আ মামাস বয়। ও নো, তাহলে এগিয়ে না, দূর রহো। পলিগামাস, নো, দূর রহো, দূর রহো। চলো গ্রিন চলে আসো। গ্রিন, ফ্যামিলি পার্সন, অফকোর্স সবাইকে ভালোবাসবে, তার মাকেও ভালোবাসবে, আমার মাকেও ভালোবাসবে, অফকোর্স এটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এন্ড রেসপেক্ট দেবে, ভালোবাসলেই তো রেসপেক্ট, এভরিথিং কামস টুগেদার। যে বললাম উপরে উপরে You are spoiling my one liners. Wait. না Okay, আর একটা ফ্যামিলি পার্সন হবে ফার্স্ট, আর সেকেন্ডলি হচ্ছে সেরিব্রাল হবে, কথা বলতে হবে, মানে সেরিব্রাল। সিরিয়াসলি রেজু, মানে কথা বলতে হবে তো এন্ড অফ দ্য ডে তার সাথে, আদারওয়াইজ কথা না বলতে পারলে খুব চাপ। মানে দেখতে খুব সুন্দর, মুখটা যেই খুললো লাইক থাক দূর রহো, মানে এইরকম। মাকাল ফল যেটাকে বলে, এটা আমি ভীষণ, পায়েল যেটা বললো এটা আই এগ্রি, যে সারাদিন ধরে আমরা তো সারা জীবন ধরে তো খালি আই লাভ ইউ বেবি, তুমি খেয়েছো বেবি, না খেয়েছো বেবি, এটা না এইসব কিছু বলতে আমার কাছে একটা জিনিস, আমার কাছে একটা জিনিস, স্পেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগে, যেটা আমার যেটা পছন্দ, যে আমি যাতে এন্ড অফ দ্য ডে যখন কাজ করে বাড়িতে আসছি, আই শুড বি এবল টু টক টু হার অ্যাবাউট এনিথিং, বি দ্যাট ক্রিকেট ম্যাচ, বি দ্যাট পলিটিক্স, বি দ্যাট রান্নাবান্না, হ্যাঁ বি দ্যাট রান্নাবান্না। বিকজ আমি নিজে রান্না করতে খুব ভালোবাসি, আমি নিজে কুক করি, রান্না করি, বাড়িতে মা আছে তাও আমি নিজেও করি, মাকে খাওয়াই, তো আমার ভালো লাগে রান্না বান্না করতে। তো আমার পয়েন্ট হলো একসঙ্গে দুজনে রান্না করলাম, প্রচুর কথা বলবে রিজুর মতো। হ্যাঁ না কথা বলুক, কথা বলাতে আমার কোনো অসুবিধা বললে মুশকিল না ভাই, আমার কাছে তো মুশকিল আছে, কথা বলতে হবে। অ্যান্ড মানুষ যদি এই যে কমিউনিকেশনটা থাকতে গেলে ওই একটুখানি তো পেটে বিদ্যে থাকতে, ওইটাই বললাম আগেন। আই এগ্রি উইথ ইউ। তো রিজু কি এখন স্টেটাস সিঙ্গেল? অফকোর্স, ভীষণভাবে রেডি হবে। কামান আমার না, আমি রেডি হব টব বলে কিছু হয় না আমার মনে হয়। এটা যেটা হয় না, এটা একটা ন্যাচারাল প্রসেস, এটা যার সঙ্গে হবার এমনি হয়ে যাবে। যখন কোনো হাওয়া আসছে না শীতকালের, এখন হাওয়া হেমন্তের হাওয়া আসলে আমি বুঝতে পারবো, তোমরাও বুঝতে পারবে। আমি কোনোদিনও লুকাই না আমার সঙ্গে, যখন কোনো রিলেশনে থাকি আমি তার সে ছবিও যায়, তার সঙ্গে আমি ঘুরিও, আমি লুকিয়ে লুকিয়ে কোনো কাজ করি না, সুতরাং সবাই জানতেও পারে আমি যখন রিলেশনে থাকি। ঠিক আছে ভাই, তুই তো কিছু করবি, মানে কিছু বলবি, করবি মানে কিছু করবি, আই মিন টু সে প্রেম করবি আফটার মাই লাস্ট রিলেশনশিপ, তুই জানিস আফটার মাই ও দেখ, ওকে দেখেছিস তো, ও ঠিক আছে, ইগনোর, খুব মজা পেয়েছে, হ্যাঁ খুব মজা পেয়েছে, ঠিক আছে ইগনোর না। আফটার মাই লাস্ট রিলেশনশিপ, ইউ আর নট সিরিয়াস, ইয়েস
না না, আমি একদম ভীষণভাবে সিঙ্গেল, আর আমি সিঙ্গেলই ভালো, হ্যাপি এন্ড গো লাকি। খুব ভালো আছি জানো, জিও লাইভ সিঙ্গেল, না সিঙ্গেলটা খুব ভালো আছি, and I'm enjoying this. আমি আমার বাচ্চাদের নিয়ে খুব ভালো আছি। গ্রেট, এরম ভাবেই কিং সাইজ অ্যান্ড কুইন সাইজ লাইফ কাটাক, দুজনেই কাটিয়ে যাও। এবং যে নতুন ছবি আসছে তার রীতিমধ্যেই শুটিং কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু একটু ফেস্টিভ্যালস ঘুরবে 2026-এ, তারপরেই 27-এর একদম শুরুর দিকে আই থিঙ্ক সো হয়তো ছবিটি মুক্তি পাবে। একটু গ্লিমস তো দেখতেই পাবেন আপনারা। ব্যাস, তাহলে একটু সময়ের অপেক্ষা। এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকতে ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় শুভমের সঙ্গে অরুণাভতি, ওয়াল নিউজ, কলকাতা।